এতটুকু আনন্দিত নই যে গভর্নমেন্ট পারফর্ম করতে পারছে না। অন্তত দু একটি ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হওয়া, সচেতন হওয়া উচিত ছিল। এতগুলো ইউনিভার্সিটি, এতগুলো কলেজ, এতগুলো পলিটেকনিক, আইটিআই, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায় যাবে? নির্দিষ্ট প্রশ্ন। কলকারখানা, অফিস আদালত ছাড়া কোনো উপায় নেই। ছোট শিল্প, মাঝারি শিল্প, বড় শিল্প না হলে হয় না। মুড়ি বিক্রি করে, বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে, দুর্ভাগ্য আমাদের এটা। জমিতে হাত না দিয়েও এমন একটা প্রচার হয়ে গেল নন্দীগ্রামে, তো ভাবা যায় না। সিঙ্গুরে করে এনেছিলাম প্রায় ৮০-৮৫% হয়ে গেছিল কারখানা। নন্দীগ্রামে গিয়ে একটা গোলমাল হলো, তবে সেই গোলমালটা সিঙ্গুরে ছড়িয়ে, এবং তার ফলে একটা জটিলতার সৃষ্টি হলো। জটিলতাটাকে সেই মুহূর্তে আমাদের আর মুখোমুখি হওয়া সম্ভব হলো না। হ্যাঁ, আমরা তার জন্য পরাজিত হয়েছি। তার থেকে শিক্ষা গ্রহণ করছি। কিন্তু মনে করুন আমরা পরাজিত হলাম, আর একটা দল জিতলো, ঠিক আছে, কিন্তু শিল্পায়নের প্রশ্ন তো বাতিল হতে পারে না। আমার যা কথা ছিল, আমার যে কাজ, সব তো রাইটার্সে রয়েছে ফাইলে, গোপনীয়তার মধ্যে কিচ্ছু নেই। আমিও তো সরকারে যখন ছিলাম তখন তো ওদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক মামলা। যিনি বলছেন তার বিরুদ্ধে কম অভিযোগ, কম মামলা ছিল, আমি তো একটাও পারছি না। পাড়ার জলসাটা এখন সরকারি জলসা, এই লেভেলে একটা সরকার চলছে। চিরকাল তো আমাদের মসজিদ চলেছে, মন্দির চলেছে, তো হঠাৎ এই দায়িত্ব সরকার নিতে গেলেন কেন? এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে গিয়ে। ভালো করে বোঝার চেষ্টা করছি যারা চলে গেছিলেন কেন গেছিলেন। আমরা বুঝতে পারছি রাজ্য এমন একটা বিপদের মধ্যে ক্রমশ চলে যাচ্ছে, আমাদের কথা মানুষকে বলতেই হবে। কি হচ্ছে রাজ্যের কৃষি ব্যবস্থা, এই আত্মহত্যাটাই কি আস্তে আস্তে পশ্চিমবাংলার চরিত্র হয়ে যাবে? ছিল না তো আগে। এগুলো মানুষকে আমরা বলবো না? পশ্চিমবাংলায় যদি কলকারখানা না হয়, ছেলেমেয়েরা যারা এখন কলেজে পড়ছে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, অল্প লেখাপড়া জানে, ভালো লেখাপড়া জানে, তাদের ভবিষ্যৎটা কি? তো শুধু সিপিএম তৃণমূলের ব্যাপার না, এই ছেলেমেয়েদের কাছে আমাদের কথা বলতেই হবে। এ রাজ্যের জমিতে শুধুমাত্র আলু পটলের চাষ হবে, আপনি বলছেন শিল্প চাই, শিল্প নীতি চাই। আমি বলছি না সেটা, কোনো প্রেস সেটা মনে করছে আমি তাই চাই, তা হতে পারে না। কৃষির ওপর যে গুরুত্ব, কৃষকের ওপর যে গুরুত্ব, সেটা কিন্তু আমরা বামপন্থীরা, বামফ্রন্ট বা আমাদের সরকার কখনো ছোট করিনি। ছোট করলে ধান উৎপাদনে আস্তে 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 আমরা সারা ভারতের মধ্যে প্রথম হতে পারতাম না। রাইস, ধানে হয়েছি প্রথম, সবজিতে হয়েছি প্রথম, আলুতে হয়েছি দ্বিতীয়। আমাদের একটা ধারাবাহিক চেষ্টার ফল, এবং আমাদের রাজ্যের মানুষের ঠিক যে খাদ্যের প্রয়োজন, মানে ভাতের, সেটা আমরা করতে পেরেছিলাম। সেটাকে দুর্বল করলে সব নষ্ট হয়ে যাবে, সেটাকে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা এটা ভালো করেই বুঝেছিলাম, শুধু ধান চাল নিয়ে, শুধু কৃষির সাফল্য নিয়ে পশ্চিমবাংলা এগোতে পারে না। ধরুন এই মুহূর্তে আপনি ভারতের সারা রাজ্যের শিক্ষা জগতের ছবিটা দেখুন। এতগুলো ইউনিভার্সিটি, এতগুলো কলেজ, এতগুলো পলিটেকনিক, আইটিআই, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায় যাবে? নির্দিষ্ট প্রশ্ন। এই ছেলেমেয়েগুলি পাশ করে কোথায় যাবে? কলকারখানা, অফিস আদালত ছাড়া কোনো উপায় নেই। ইন্ডাস্ট্রি, বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে। ক্ষুদ্র এবং বলতে পারেন ছোট শিল্প, মাঝারি শিল্প, বড় শিল্প না হলে হয় না। বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝারিরা আসে। বড় শিল্প মানে ম্যানুফ্যাকচারিং। উনি তো বলছেন একটা নয় 16টা করেছেন, উদাহরণ দিয়েছেন যে বিধান রায় একটা করেছিলেন, রায়বেরিলিতে সোনিয়া গান্ধী একটা রেলের কারখানা করেছেন, উনি 16টা রেলের কারখানা করেছেন, আজকেই বলেছেন। দুটোর মাত্র বাজেট স্যাংশন আছে, আর একটারও নেই। ভালো করেই জানি আমরা, একটা হবে না। ধরুন রেল মিনিস্ট্রি চালানোরও তো একটা পদ্ধতি আছে। রেল দপ্তরটা কি, সে তার ভারতের অর্থনীতির তার কি সম্পর্ক? দিল্লির মাথাটা চাইছেন জিডিপিটা 7%, 8% গ্রোথ হোক। তার রেলের ভূমিকাটা কি? রেল কত মাল বহন করতে পারে, কত মাল বহন করা তার উচিত, কোথা থেকে কোথায় উঠতে হবে, ফ্রেট করিডর মানে কি, করার তাৎপর্যটা কি? এখন কয়টা নামের স্টেশনের নামকরণ করা আর একটা দুটো শিলা পুঁতে দেওয়া, এইভাবে চলেছে রেল মিনিস্ট্রি।
আমি পরেরটা আসবো। আজকেই বলেছেন যে তিনটে বড় পাওয়ার প্রজেক্ট, তার একটার উৎপাদন ক্ষমতা 500 মেগাওয়াট। অবভিয়াসলি কাটোয়া এনটিপিসি, রঘুনাথপুর এনটিপিসি, জলপাইগুড়ি মিন করেছেন আমাদের শুনে যেটা মনে হচ্ছে। আপনি বলছেন শিল্প কোথায়? দেখুন, মুখের কথায় যদি চলতেন তাহলে বলতে বাধ্য হচ্ছি আমি যে একটা কথাও সত্যি না। সত্যি না এই অর্থে, আমরা সরকারে চলে আসার পর পশ্চিমবাংলায় একটা নতুন ইনভেস্টমেন্ট প্রপোজাল আসেনি। আমরা চলে আসার পর কাটোয়া আমরা প্রায় অর্ধেকের বেশি করে এসেছিলাম, সেটা দাঁড়িয়ে গেছে। এবং জমি অধিগ্রহণ পাটটা অন্যগুলো টাই আপ হয়ে গেছিলো, কারা কারা করবে কি ব্যাপার। বিদ্যুতের নতুন কোনো প্রকল্পের ভাবনা চিন্তা করা যাচ্ছে না, আটকে গেছে। রাস্তাঘাট, বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে 34 বারাসাত শিলিগুড়ি আটকে গেছে। দুটো পোর্ট আমাদের আস্তে আস্তে দুর্বল হয়ে ক্রমশ অকেজো হয়ে যাচ্ছে। এই সবটা মিলিয়ে ভাবতে পারেন পশ্চিমবাংলা কোথায় চলেছে। 5 বছর পরে আপনি এক নজরে সরিয়ে দিন, আমাদের সিপিএমকে সরিয়ে দিন, তৃণমূলকে সরিয়ে দিন, পশ্চিমবাংলা 5 বছর পরে কোথায় দাঁড়াবে? এ রাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে? এরা আজকে পড়াশুনো করছে, ইনফোসিস উইপ্রো এলো না, তার মানেটা কি? যে ছেলেমেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে, কম্পিউটারটা জানে, ইংরেজি জানে, তারা কোথায়? তাদেরকে আবার ছুটতে হবে বাঙ্গালোরে। আপনি 5 বছরের কথা বললেন, উনি 5 বছর ধরেই বলছেন যে 5 বছরে বলেছিলেন 10 লক্ষ চাকরি দেবেন। 1 বছরে তিনি চাকরি দিয়েছেন সরকারিভাবে 2 লক্ষ এবং 7-8 লক্ষ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন। 10 লক্ষ চাকরি 1 বছরই করে দিয়েছেন, 5 বছর লাগেনি। আজকেই বলেছেন আমরা বলেছিলাম 5 বছরে 10 লাখ লোকের চাকরি দেবো, তো 1-1.5 বছরে তো প্রায় 2-2.5 আমি করিয়ে দিচ্ছি সরকারে, এবং প্রাইভেটেও প্রায় 7-8 লাখ হয়ে গেছে। একটা পাগলকে বললে বিশ্বাস করবে? এই বলুন তো, এই কথাগুলো কোনো মানে হচ্ছে? 8 লাখ 10 লাখ সবাই সেই প্রাতের বমি হয় না, জানতে পারো না, কেউ জানতে পারছে না যে চাকরি হয়েছে। এই কি জানেন, একটা খারাপ কথা বলছি, মিথ্যে কথা জোর দিয়ে বলো, বারবার বললে, মিথ্যে কথা জোর দিয়ে বললে কিছু মানুষ বিশ্বাস করে বসে থাকবে। এসব পুরনো জিনিস ইতিহাস ঘেটে পাওয়া যায়। বলছেন পাওয়ার ব্যাংক তৈরি করেছেন, আমরা টেকনিক্যালি সম্ভব কিনা অবশ্য জানি না, কিন্তু বলছেন যে 3 বছরে অন্য রাজ্যকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দেবে। আমরা একটা সময় বাড়তি আমাদের কিছু কিছু হতো, বাইরের রাজ্যকে আমরা দিতাম, কিন্তু আমি যতদূর জানি টেকনিক্যালি বিদ্যুৎ প্রিজার্ভ করা যায় না, তখনই সেটা দিয়ে দিতে হয়। আগে আমাদের রাজ্যে আগামী 5 বছরের পরিকল্পনাটা পরিষ্কার করুন, তারপরে বাইরের রাজ্যকে দেবেন। কোথাও আবার শিল্পের কথা আছে, শিল্পের জমি, যে শিল্পের জমি এই যে আপনাদের ক্ষমতা থেকে সরে যেতে হলো, তার অন্যতম বড় কারণ বলে আপনার দলিলেই তার একটা ইঙ্গিত আছে। শিল্পের জমি একজন শিল্পপতি, যেটা কেন্দ্র সরকার চাইছে 80% 20%, সেই অধিগ্রহণের ফর্মুলা মেনে কি সম্ভব? ধরুন, কেন্দ্রীয় সরকারের ওই আইন এখনও তো লোকসভায় আসেনি, ড্রাফট ক্যাবিনেটে পাস হয়েছে, ক্যাবিনেট করেছে, ড্রাফট হয়েছে। আমার ধারণা সরকারের ভূমিকাটা আরও গুরুত্বপূর্ণ হওয়া উচিত। সারা দেশের সম্পর্কে আমার পরিষ্কার সব জায়গায় সম্পর্কে আমি বলতে পারবো না, কিন্তু এ রাজ্যে ধরুন, যদিও মনে করুন সিঙ্গুরের ক্ষেত্রেও 80% সমর্থন আমরা নিশ্চয়ই পেয়েছিলাম, সেরকম কোনো সন্দেহ নেই। কিন্তু সরকার যদি নিজে দায়িত্ব না নেয়, তাহলে শিল্পপতিদের কাছে বিকল্পটা হচ্ছে ল্যান্ড মাফিয়া অথবা হাত গুটিয়ে বসে থাকা। যদি একটা ভারসাম্য রেখে কৃষি এবং শিল্পের উন্নতি করতে হয়, তাহলে সরকারের ভূমিকাটা আরও গুরুত্ব আছে। মুখ্যমন্ত্রী এখন বলছেন যে চারুশিল্প আর শিল্পের ভেতরে তফাৎই উনি দেখছেন না। আপনি তো সংস্কৃতি জগৎকে এত ভালোবেসেছেন, কাছ থেকে দেখেছেন, চারুশিল্প আর বড় শিল্পের মধ্যে তফাৎ না করতে পারাটা তো চারুশিল্পের উত্থান। এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারেন রাজ্যের। দুটোকে যদি মেলাতে চাইছেন, আমরা দুটোই বাংলায় বলি শিল্পকলা এবং শিল্প ইন্ডাস্ট্রি।
দুটোকে মেলাতে গেলে কোনোটাই তো মানে বোঝেননি, বোঝা যাচ্ছে কোনোটাই বোঝেননি, দুটোই বোঝেননি। আর তার থেকেও সেটাকে রক্ষা করার জন্য আবার বলা হচ্ছে কেন ওখানে কর্মসংস্থান হয়। শিল্প মেলা উৎসবে নাকি মানুষ গিয়ে বাদাম ভাজা বিক্রি করে, মুড়ি বিক্রি করে, তাতে কর্মসংস্থান হয়। এই কোনো একটা কাগজে লিখেছিল, ইংরেজি কাগজে, যে কেইনসের নতুন তত্ত্ব আমরা পাচ্ছি। কম সেই না জানেন আপনার 1929-30 ঠিক যুদ্ধের আগে বিশ্বব্যাপী মন্দা, সে সময় কেইনসের তত্ত্ব ইউরোপকে আমেরিকাকে একটা পথ দেখিয়েছিল কীভাবে মন্দা কাটিয়ে ওঠা যায়, কীভাবে কাজ সৃষ্টি করা যায় এবং সরকারকে ইন্টারভেন করতে হয়। ক্লাসিক্যাল থিওরি, মানে ক্লাসিক্যাল থিওরি। এখন তার সঙ্গে তুলনা করতে পারেন যে মুড়ি বিক্রি করে, বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে। দুর্ভাগ্য আমাদের এটা শুনতে হচ্ছে সব বসে। হ্যাঁ, সিঙ্গুরে এবং নন্দীগ্রামে গিয়ে সিঙ্গুরে আটকায়নি আমরা, সিঙ্গুরে করে এনেছিলাম প্রায় 80-85 হয়ে গেছিল কারখানা। নন্দীগ্রামে গিয়ে একটা গোলমাল হলো, তবে সেই গোলমালটা সিঙ্গুরে ছড়িয়ে পড়ল এবং তার ফলে একটা জটিলতার সৃষ্টি হলো। জটিলতাটাকে সেই মুহূর্তে আমাদের আর মুখোমুখি হওয়া সম্ভব হলো না। হ্যাঁ, আমরা তার জন্য পরাজিত হয়েছি। তার থেকে শিক্ষা গ্রহণ করছি। জমি অধিগ্রহণের ব্যাপারে আরও সতর্ক হতে হবে। মানুষের মধ্যে যেন কোনো বিরোধ না থাকে, বিরোধমূলক অবস্থা নিয়ে শিল্প করা যায় না, এই ব্যাপারটি সতর্ক হতে হবে। কিন্তু মনে করুন আমরা পরাজিত হলাম, আর একটা দল জিতলো, ঠিক আছে, কিন্তু শিল্পায়নের প্রশ্ন তো বাতিল হতে পারে না। একটা দায়িত্বশীল সরকার একটা শিল্পকে বলতে পারে না যে ধরুন সিঙ্গুরের মতন প্রশ্ন, ম্যানুফ্যাকচারিংয়ের মতন বড় শিল্প যদি আবার প্রয়োজন হয়, হওয়া উচিত, আরও দরকার আমাদের। কাউ যদি 1000 বিঘা 2000 বিঘা জমি লাগে, তাহলে আমি কি বলবো, আপনি গিয়ে জমি জোগাড় করুন 3000 কৃষকের সঙ্গে দরাদরি করে, কি করে করবে? তার মানে সে শিল্পটা আমার হাতছাড়া হচ্ছে। যে জিনিসটা আমাদের মাথার চিন্তার মধ্যে আসে না, যেন ডেকে শুনে গরিব কৃষকদের একটা জমি একজন বড়লোক শিল্পপতিকে দিয়ে দিলাম। আরে এটা তো ইস্যু না, ইস্যুটা হচ্ছে হ্যাঁ দিয়ে দিলাম, তার জন্য কত কর্মসংস্থান হলো, হাজার হাজার ছেলে মেয়ে কাজ করবে, হাজার হাজার মানুষ ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এমপ্লয়েড হবে। সিঙ্গুরের ওই জমি থেকে কি মূল্য সৃষ্টি হতো, কতজনের শ্রমদিবস সৃষ্টি হতো, ফ্যাক্টরিটা হয়ে গেলে কি মূল্য সৃষ্টি হচ্ছে, কত শ্রমদিবস সৃষ্টি হচ্ছে। বুদ্ধবাবু, এই মুহূর্তে এই রাজ্যের শিল্পের সংকট আপনার কি বলে মনে হয়? জমি নীতি, ল্যান্ড ব্যাংক, যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তাদের রাজনৈতিক উত্থানে জমি আন্দোলনের ভূমিকা, সমস্যাটা কোথায়? শহরাঞ্চলে ল্যান্ড সিলিং কোথায়? শহরাঞ্চলে আলাদা জিনিসটা, মূল সমস্যাটা হচ্ছে এই সরকার কি করতে চান বুঝতে পারছেন না। শিল্প মানে কি, কেন শিল্প দরকার, কোন শিল্প দরকার? ম্যানুফ্যাকচারিং, বিগ ম্যানুফ্যাকচারিং ইউনিট ছাড়া স্মল মিডিয়াম হবে না। নলেজ ইন্ডাস্ট্রি, ইনফরমেশন টেকনোলজি, বায়োটেকনোলজি ছাড়া হতে পারে না, অ্যাডভান্স করতে পারি না আমরা। এই সমস্ত মিলিয়ে একটা ভিশন যাকে বলে, সেই ভিশনটা নেই। 1, 2 হচ্ছে সেখানে আবার একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ঠিকই, জমি নীতিটা কী হবে, একটা ব্যালেন্সড জমি নীতি। কে তাকে বলছে যে জমি সব কৃষি জমি নিয়ে নাও, উর্বর জমি কৃষি জমি বাঁচাতেই হবে, কিন্তু বাড়তি জমি কিভাবে নেবে তার পদ্ধতি নিয়ে কিন্তু আমি কোনো অবস্থাতেই জমি নেবো না, এই যদি অবস্থা নয়, আমি কাউকেই, এমনকি আইটির জন্য আমি SEZ দেবো না, কী করে হবে? এই নীতিহীনতা, কোনো দিশাহীনতা, এর ফলে আমার তো দুশ্চিন্তা হচ্ছে। ধরুন এই পার্টি যেতে, এই পার্টি হারে, ঠিক আছে, তো 5 বছর পর পশ্চিমবাংলা কোথায় গিয়ে দাঁড়াবে? কলকারখানা নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, পশ্চিমবাংলায় আমরা কিসের ওপর দাঁড়াবো 5 বছর পর? সারা দেশ তো আমাদের দিকে হাসবে, তাকাবে। কিন্তু শাসক দল বাদ দিন, রাজ্য সরকার চিঠি লিখছে যে CBI নন্দীগ্রাম কাণ্ডে যেন আপনাকে জেরা করে। কে কাকে জেরা করে? শুনুন, এসব কথার কোনো মানে নেই আমার কাছে, একেবারেই কোনো মানে নেই। এই কারণে যে আমার যা কথা ছিল, আমার যা কাজ, সব তো রাইটার্সে রয়েছে ফাইলে, গোপনীয়তার মধ্যে কিচ্ছু নেই।
বলছে ফাইল উধাও হয়ে গেছে, আপনারা লোপাট করে দিয়েছেন। হতে পারে না, কোনো ফাইল লোপাট হতে পারে না। ওখানে সব ফাইল আছে, সব কিছু আছে, প্রকাশ্যে আছে, এবং ওখানে একটি দায়বদ্ধ সরকারের যা করা উচিত ছিল তাই করেছে। যে কোনো সরকার করতে তা বাধ্য। আইনের শাসন একদম ভেঙে পড়েছিল। ধরুন, যেটা খবর আসছিল যে মাওবাদীরা তৃণমূল একসঙ্গে করে অস্ত্র জড়ো করছে, প্রশিক্ষণ হচ্ছে, রাস্তা কাটা, গাছ কাটা, অফিস বন্ধ, এই অবস্থা চলতে পারে? গুলিটা না চললেই ভালো হতো। মাঠে ময়দানে সবটা নিয়ন্ত্রণ থাকে না রাইটার্সে, যারা আজকে আমরা ছিলাম তখন। কিন্তু এই যে পেছনে বসে এইসব কাণ্ড হচ্ছিল মাওবাদী এবং তৃণমূলের, আসলে এইগুলোই তো আসল ইনভেস্টিগেশন হওয়া উচিত। তার মানে বুদ্ধবাবু, গুলি চালানোর কথা আপনি জানতেন না? আমি তখন অ্যাসেম্বলিতে, আমার এখনো মনে আছে, অ্যাসেম্বলি হাউসের মধ্যে সব কিছু ছিল, ঠিক কী বিজনেস ছিল মনে নেই। আমি ঘরে এসে বসলাম, শুনলাম গুলি চলে গেছে। আমি তখনই, আমাকে একটু পরে বললো আমার ফিগারটা 14। খুব খারাপ লাগলো। কিন্তু ফিগারটা পরে আবার দেখলাম ফায়ারিংয়ে হয়েছে 8 জন, 6 জন হয়েছে অন্যভাবে, নানান রকম ইনজুরিতে। সেটাই বা কী করে হলো, কারা করলো? এখনকার শাসকেরা বলে আপনার ক্যাডাররা গুলি চালিয়েছিল। ক্যাডার ওখানে গিয়ে আমাদের লোকদের, এই লোকদের যারা মেরেছে তাদের গিয়ে ওই পুলিশের সঙ্গে গিয়ে, এসব গল্প আগে শুনেছি। পায়ের চটি পড়ে, তারপরেও শুনেছি তো হাজার হাজার ছেলে বাচ্চাকে পা ছিঁড়ে ছিঁড়ে নদীতে ফেলে দিয়েছে। ওসব বাজে গল্প করা শোনার আমার আর ইচ্ছে নেই, অনেক শুনেছি গল্প। ওইখানে নন্দীগ্রামে মাওবাদী এবং তৃণমূলরা একসঙ্গে বসে যা করছিল, সেগুলোর খুব ভালো ইনভেস্টিগেশন হওয়া উচিত, তাদের জেরা করা উচিত। 21শে জুলাই যে গুলি চললো, সেটা নাকি আপনার নির্দেশে। আজকে কমিশনের কাছে কমপ্লেন করেছেন রাজ্যের একজন মন্ত্রী, বলেছেন যে ইস্তফা দেবেন তিনি যদি মিথ্যে প্রমাণিত হয়। থাকলেও কি না থাকলেও তাদের রাজ্যের কিছু এসে যায় না, ও কতটা আমি উত্তর দিই না সব। 21শে জুলাইয়ের ঘটনাটা কি আপনি নির্দেশ মনে আছে ঘটনা আমার, কিন্তু এসব কেউ নির্দেশ দেয় নাকি এসব ব্যাপারে? পুলিশকে ওখানে গরমাল হলো, একটু পরে শুনলাম ফায়ারিং হয়েছে। এইভাবেই রাইটার্সে খবর আসে। রাইটার্স থেকে কেউ বসে বসে গুলি চালানোর নির্দেশ, সব গল্প শুনে লাভ নেই। আর সব আজে বাজে লোক মন্ত্রিসভায় সব কথা বলছে, কথা সব উত্তর দিতে গেলে রোজই একটা করে উত্তর দিতে হয়। কোথাও এই যে আপনার একের পর এক জনসভায় ভিড় হওয়া, এবং এই যে একের পর এক অভিযোগ, জেরা, তদন্তে কমিশনে নালিশ, এইগুলো কি লিঙ্কড মনে হচ্ছে আপনার? জানি না এইভাবে কেউ আমাদের ঠেকাতে পারবে কিনা, কোনোদিন পারেনি, পারবেও না। আমি এর মধ্যে বড় কিছু দেখছি না, শুধু এইটুকু আমার নিজে আমি জানি যে এইসব করে আমাদের কিছু লোককে বিরুদ্ধে কিছু অভিযোগ করে, কিছু লোককে জেলে পাঠিয়ে আমাদের পার্টিকে বা আমাদের বামপন্থীদের একটু দমিয়ে দাও, একটু ভয় পাইয়ে দাও, পারবে না, কিছুতেই পারবে না। সে সাহস, সেই আমাদের আছে, আমাদের সেই শক্তিও আমাদের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি যদি ভিন্ডিকটিভ হতেন তাহলে আপনাদের জেলে পৌঁছতে হতো। জেলের বাইরে আছেন, তার জন্য কোথায় ধন্যবাদ দেবেন আর সমালোচনা করছেন। একটাও লোককে অ্যারেস্ট করলাম না, এত চুরি ডাকাতি থাকা সত্ত্বেও। আমি করলে তো একটাও থাকতেন না, সব কটা জেলে পচে মরতেন। কিন্তু বন্ধু, আমি ভিন্ডিকটিভ নই। কি উত্তর দেবো বলুন তো? এগুলো কি একটা রাজ্যের এই স্তরের যিনি সরকারের এই স্তর থেকে এইসব কথাবার্তা আসা উচিত? আমিও তো সরকারে যখন ছিলাম তখন তো ওদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক মামলা। যিনি বলছেন তার বিরুদ্ধে কম অভিযোগ, কম মামলা ছিল, আমি তো একটাও পার্সু করিনি। রাজনীতি করছি, রাজনীতি করো। আমি রাজনীতির কথা, দুর্নীতির কথা না বলাই ভালো বেশি। আমি সেসব নিয়ে আমি ঘাঁটি না কাউকে, কিন্তু এরা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন কি সরকারে আগে, ইনক্লুডিং চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রীকে বলছেন, ধরে নিন সবাই কথা বলছি আমি। কত সম্পত্তির মালিক ছিলেন, এখন কত সম্পত্তির সব মালিক। মানে ক্ষমতায় আসার পর বলছেন। বুদ্ধবাবু, আবার একেবারে রাজ্য সরকারের কাছে আসি। আপনি বারবার বলছেন এটা সরকার চলছে না ক্লাব চলছে। 34 বছরের সঙ্গে যদি তুলনা করেন 20 মাস, প্রায় শিশু, এখনো এত কঠোর সমালোচনার সময় এসেছে? ধরুন, সমালোচনা তো করতে হচ্ছে রাজ্যের দিকে তাকিয়ে। এটা কি হচ্ছে? পাড়ার জলসাটা এখন সরকারি জলসা, এই লেভেলে একটা সরকার চলছে। পাড়াতে সব নানান রকম উচ্ছৃঙ্খলতা, হিংস্রতা, লুম্পেন,
এইগুলোকে এই সময় খুব ফুলে ফেঁপে উঠেছে। পাড়ার জলসাটা এখন সরকারি জলসায় এবং কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। সরকারের প্রায়োরিটিটা কি? কিন্তু এই প্রবণতা আপনাদের সময় দু একবার দেখা যায়নি? হোপ 86 হয়েছে, ব্যতিক্রম। নিজেই বললেন আপনি, দু একবার দেখা যায়নি কি? দু একবার দেখা গেছে। আমরা একেবারে সব কিছুর ঊর্ধ্বে ছিলাম আমি দাবি করছি না, সেটা ব্যতিক্রম হয়েছে, দু একটা ভুল হয়েছে আমাদেরও, অন্তত আমার মনে হয়েছে। কিন্তু এখন কি হচ্ছে? এইটাই তো হচ্ছে, শুধু জলসাই শুধু হচ্ছে। পাড়ার যে উশৃঙ্খলতা সেটা চলে এসছে অন্য জায়গায়। মাঝে মাঝে একটু লাল সাদা নীল রং, একটু তিনবাতি আর জলসা। মমতা বন্দ্যোপাধ্যায় এটা সরকার চলছে? সরকার চলছে বলে তো মনে হচ্ছে না। যদি চলে যদি বলেন আপনি, আমি বলবো পেছন দিকে চলছে, যে পশ্চাৎগতি। পেছোতে পেছোতে শেষ পর্যন্ত 5 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবো কেউ জানে না। উদ্ধব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্লাবগুলোকে টাকা দিচ্ছে। গত বছর 700 ক্লাবকে, এবার 2600 ক্লাবকে টাকা দেওয়া হয়েছে এবং উনি ঘোষণা করেছেন যে আগামী 5 বছর এই টাকা ক্লাবগুলোকে দিয়েই চলবে। এটাই আমাদের রাজ্যে প্ল্যান বাজেট হবে? আমি অসময়ের কাছে শুনছিলাম এগুলো নাকি প্ল্যান বাজেট থেকে দেওয়া হচ্ছে। কোন সরকার দিতে পারে যার একটু দূরপাল্লার চিন্তা নেই, যার সত্যিকারের উন্নয়নের কোনো ভাবনা নেই? ক্লাবকে টাকা দেওয়া তো খুব সোজা। ওরা রাজনীতি তো ওইসবই করেছে এতদিন, পাড়ায় পাড়ায় ক্লাব, পাড়ায় পাড়ায় ক্লাবকে টাকা, জলসা ইত্যাদি। সেটাই এখন রাজ্য স্তরে উঠে এসেছে। বুদ্ধবাবু, আমি একটা কথা এখানে বলবো, সেটা হচ্ছে এই যে ক্লাবকে টাকা দেওয়ার প্রবণতা, সুভাষ চক্রবর্তী ক্লাবকে টাকা দেননি। আপনি বলতে পারেন যে 40 কোটি দেননি, পরিকল্পনা খাত থেকে দেননি, কিন্তু এই প্রবণতাও তো আপনারা শুরু শুধু করেছেন। ভুল করছেন আপনি, এটা বলে আবার ওদের নাম করছেন। সুভাষ আজকে জীবিত নেই। স্পোর্টস ডিপার্টমেন্টের কিছু রুটিন কাজ থাকে, সে রেজিস্টার্ড ক্লাবকে দেখে শুনে সব নিয়মকানুন আছে, টাকা দেয়। আমি টাকা দেওয়াটা রেজিস্টার্ড ক্লাব হলে তার সেই আস্তাচ আপত্তি করছি না। আমি কিন্তু বলছি আপনি আর কিছুই করছেন না, শুধু ক্লাবকে টাকা দিচ্ছেন। এটা কি সরকার? আর কিছু করছেন না তো। উৎসবের জন্য টাকা, ক্লাবের জন্য টাকা। আপনি গত 6 মাসের একটা খরচের হিসাব বার করুন এই সরকারের। এটা বিপজ্জনক প্রবণতা। এটা কোনো সেন্স অফ প্রায়োরিটি নেই, দিশা লক্ষ্য সব কিছু হারিয়ে গেছে। এর ফল শেষ পর্যন্ত পশ্চিমবাংলা ভীষণভাবে ভুগবে। আসল কথাটা হচ্ছে কিচ্ছু না, ফাইনালি হলো পুরোহিতদের ভাতা, এই ইমামদের ভাতা। আচ্ছা, মনে করুন চিরকাল তো আমাদের মসজিদ চলেছে, মন্দির চলেছে, গির্জা চলেছে, ধর্মপ্রাণ মানুষের তাদের নিজেদের দানে। তো হঠাৎ এই দায়িত্ব সরকার নিতে গেলেন কেন? নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে মাথা তুলছে। এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে গিয়ে। আপনি বলছেন একটা ব্যাকল্যাশ হচ্ছে। বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না? তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ। এটা তার অবদান, এই সরকারের অবদান, বিজেপিকে পথ ছাড়া। বিজেপিকে এই সুযোগ করে দেওয়াটা একদমই উচিত হচ্ছে না। দেখো, সিপিএমও তো দেখেছো একই ভুল, এও সেই একই ভুল, ওর কাছ থেকেই শিখেছে। অতএব সিপিএমও নয়, তৃণমূলও নয়, বিজেপি, মন্দির মসজিদ, এই হচ্ছে বিজেপির। আমরা বলছি ভয়ঙ্কর এই জিনিস। এই পশ্চিমবাংলায় এই সুযোগ নিয়ে বিজেপি যেন কিছুতেই জমি বাড়াতে না পারে। আমরা এখন ভালো করে বোঝার চেষ্টা করছি যারা চলে গেছিলেন কেন গেছিলেন, কোথায় ভুল হলো। 2,30,00,000 যারা ওদের ভোট দিয়েছে। হ্যাঁ, আমাদের থেকে 35 লক্ষ বেশি। এই 35 লক্ষের মধ্যে অর্ধেক চলে আসলেই তো হয়ে গেল, অঙ্কটা একদম গুলিয়ে গেল, উল্টো হয়ে গেল। 2,35,00,000, আমাদের 1,95,00,000। 35 লক্ষ আমাদের থেকে বেশি পেয়েছিল। এই 35 লক্ষের মানুষের অবস্থানটা, এরা কারা? এরা নতুন প্রজন্ম, এরা পুরনো মানুষ, এরা গরিব, এরা শহরের গরিব, কোথাকার? আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এগুলোকে বোঝার চেষ্টা করেছি। আমরা ভুলগুলো অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখেছিলাম সরকারে কি হয়েছে। কি ভুল, কোন কোন ক্ষেত্রে আপনার অনুতপ্ত বলে মনে হচ্ছে? আমরা বললাম যেটা, শিল্পায়নের ক্ষেত্রে অন্তত 2-1টি ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল, সচেতন হওয়া উচিত ছিল। যেমন জমিতে হাত না দিয়েও এমন একটা প্রচার হয়ে গেল নন্দীগ্রামে, তো ভাবা যায় না। তার মানে জমিটা
ক্ষেত্রটা প্রস্তুত ছিল আমাদের বিরুদ্ধে। তো আরো যে অভিযোগ ঔদ্ধত্য আচ্ছা, দুর্নীতি, সেটা একটা দিক, সরকারের দিকে একটা বললাম আমি। মূলত জমিকে কেন্দ্র করে মানুষের মধ্যে থেকে একটা বিচ্ছিন্নতা, পার্টিতে আমরা কিছু ট্রেন্ড, প্রবণতা আমরা চিহ্নিত করেছিলাম। সেটা হচ্ছে সাধারণ নাগরিক জীবনে অবাঞ্ছিত হস্তক্ষেপ, মাতব্বরি, এইগুলো আমরা এক এক করে এলাকা ধরে, অঞ্চল ধরে আলোচনা করে ঠিক করেছি এই সব মাতব্বরি, এই সব অবাঞ্ছিত জিনিস একদম বন্ধ করতে হবে। মানুষের সব একদম চান না। সব কিছুর ক্ষেত্রে, সব কিছু প্রতিষ্ঠানের মধ্যে সিপিএম হাত বাড়াচ্ছে, এ হতে পারে না, বন্ধ করতে হবে। সেইগুলো আমরা শোধরাচ্ছি, অনেকটা পেরেছি। তো এখন ক্ষমতা থেকে সরে গিয়ে এই যে বেনজল বলছেন, এই মানসিকতা, ক্ষমতা থেকে সরে গিয়ে তো সেটা সুবিধা হওয়ার কথা যে যারা ক্ষমতার কাছে, সুবিধের কাছে, রাজনৈতিক সুবিধের জন্য থাকে, নানা লাভের জন্য থাকে, তারা ক্ষমতায় পার্টি না থাকলে এমনিই সরে যায়। ওটাই তো, কিছু সরে গেছে কিন্তু কিছু এখনো সরেনি। তাই জন্য আমাদের সেগুলোকে প্রত্যেকটা জেলা ধরে, অঞ্চল ধরে ব্যবস্থা নিতে হচ্ছে। 5 বছর পর এই রাজ্যের শিল্প চেহারাটা কি দাঁড়াবে, যেমন ভয় লাগছে, এতটুকু আনন্দিত নই যে গভর্নমেন্ট পারফর্ম করতে পারছে না, কিন্তু পশ্চিমবাংলার কি হবে এটা ভেবে। তেমনি আপনাকে আমি বলছি যে ওই পাড়াটায় আমাদের নন্দন, বাংলা একাডেমি, নাট্য একাডেমি সমস্ত হাঁটু গেড়ে পড়েছে, একদম অবস্থা খারাপ, কিচ্ছু হচ্ছে না। ওই দপ্তরের কাজ হয়েছে শুধু এখন কাগজে বিজ্ঞাপন দেওয়া। ওরা সবাইকে না, যারা যারা বিজ্ঞাপন তাদের পছন্দ, তাদের বিজ্ঞাপন দেন। এই ছাড়া সংস্কৃতির জগতে যে কার্যকলাপগুলো শুরু হয়েছিল, অন্ধকার। কুকথার অন্তহীন স্রোত। খারাপ কথা বলার যদি প্রতিযোগিতা হয়, কারা জিতবে, আপনারা না তৃণমূল কংগ্রেস? আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ভুল, আমি সেটাকে ছোট করছি না। আমারও মন খারাপ হয়ে গেছে যখন ঘটনাগুলো ঘটেছে, শুনেছি আমি। সেটা ব্যতিক্রম। বামপন্থীদের কালচার সম্পর্কে এত বড় প্রশ্ন করাটা বোধহয় ঠিক না। রাজনৈতিক সংস্কৃতি তো বটেই, সংস্কৃতির বৃহত্তর অর্থে একটা সময় ছিল, অতিশে বড় বক্তৃতা হয়ে যাবে, 40-এর দশক, 50-এর দশক, বামপন্থীরা মানেই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীদের তৈরি করা। সেটাই তলানিতে সে পারফর্মিংয়ে বলুন, এতে বলুন, সাহিত্যে বলুন, আপনি পেন্টিংসে বলুন, গানে বলুন, নাটকে বলুন, সেই ধারাটিকে আমরা মূলত বহন করছি। কিছু ব্যতিক্রম হচ্ছে, ব্যতিক্রম হয়েছে, সেটা অন্যায়, খুব অন্যায়। কিন্তু তৃণমূলের তো সেটাই ধারা, সেটাই হচ্ছে মূল ধারা, এটাই পার্থক্য। কিন্তু আমার কাছে এর থেকে উদ্বেগ, কিন্তু যেটা আমার কাছে আরো বেশি উদ্বেগ, শুধু জাস্ট বলি আপনাকে আজকে, এই লং টার্মে কি হচ্ছে ছেলে মেয়েদের। আজ যারা কলেজে পড়ছে, বুদ্ধিমান ছেলে মেয়ে পড়ছে, বই পড়ছে, কম্পিউটার ঘাঁটছে, মেল ঘাঁটছে, নেট ঘাঁটছে, এই রাজনীতি, এদের দেখে রাজনীতি করব? আমাদের একটা অন্য স্তরের জন্তু, মানে জীব ভাবছে, তখন মাঝে মাঝে ভয় লেগে যায়, খারাপ লাগে। রাজনীতি তো এই করতে, তাহলে এলাম কী করতে? অল্প বয়সী ছেলেমেয়েরা আমাদের ঘৃণা করে। আমাদের সময় দেখেছি কংগ্রেসের নেতাদের দেখেছি, সোশ্যালিস্ট নেতাদের দেখেছি, কমিউনিস্ট নেতাদের দেখেছি, বেস্ট ছেলেমেয়েরা, মানুষরা সব তখন। আমার হেডমাস্টার মশাই ছিলেন কংগ্রেসের একজন কর্তা, তাকে আমি আজীবন শ্রদ্ধা করেছি। আমার পাড়ায় সোশ্যালিস্ট লিডারকে দেখেছি। আমরা রাজনীতি যারা করি, আমরা একটা মূল্যবোধে বিশ্বাস করি। আজকের ছেলেমেয়েরা দেখছে রাজনীতি, এই ভাষা, এই তাদের ভঙ্গি, এই তাদের কার্যকলাপ, আমাদের তো ঘৃণা করতে আরম্ভ করবে। ঘৃণা করতে আরম্ভ করলে বামপন্থীরাও বাদ যাবো না, আমাদেরও ঘৃণা করবে। তাহলে আমরা কী রেখে গেলাম রাজনীতিতে? এইটা আমাকে খুব আতঙ্কিত করে তোলে। নতুন জেনারেশনের কাছে আমাদের ভাবমূর্তি যদি না পাল্টায়, সব শেষ হয়ে যাবে। কিছু করার কিছু নেই। আমি বলছি যে যেই বলুক, আমাদের দিকেও যারা এই ভুল করেছে, ভয়ঙ্কর খারাপ, ভয়ঙ্কর অপরাধ। এবং আমি এটা নিজের সাধ্যমতো আমি চেষ্টা করে যাব, যতটা ক্ষমতা আমার আজ চেষ্টা করে যাবে, যেন এদিক থেকে এটা না হয়, বামপন্থীরা যেন এই ভুল না করে। উদ্ধব, আরেকটা প্রসঙ্গে আসি। অনেকগুলো জায়গায়
আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভটা পুরোটা আপনাদের প্রতি সমর্থনে রূপান্তরিত হবে, এইটা রাজনৈতিকভাবে ভাবছেন কি করে? না, ভাবছি না তো একবারই। এটা আপনি বললেন, যে মানুষ আমাদের ছেড়ে গেছেন সেই মানুষ, তার তো বিচার বুদ্ধি আছে, তিনি বিচার করে দেখবেন কি ছিল আর কি হলো। তার মধ্যে কেউ কেউ সিদ্ধান্ত নিতে পারবেন, কেউ কেউ নেবেন, কেউ কেউ নেবেন না, কেউ কেউ সব কিছু সম্পর্কে একটা সিনিক, একটা অস্থির হয়ে যাবেন যে সবই দেখবে হয়ে গেল আর কিছুই কিছু হবে না, একটা সিনিসিজম গ্রো করে যাবে। সুতরাং যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভটা অটোমেটিক্যালি আমাদের পক্ষে চলে আসবে, এটা আমরা কখনো ভাবছি না। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সেই মানুষকে, বিশেষ করে যারা গরিব শহর এবং গ্রামের, যে তাকে যেটা বোঝানো যে রেড ফ্ল্যাগ ছাড়া সত্যিকারের তার বন্ধু কেউ নেই।